সীমান্তে অনুপ্রবেশ রুখতে ভারতের পুশিং পলিসি কিন্তু জারি আছে। দিল্লির সাউথ ব্লকে বিএসএফ আর বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক কোনো রকম রুটিন প্রতিশ্রুতি বা যৌথ ইস্তেহার ছাড়াই কার্যত ভেস্তে গেছে। ঠিক এই টানটান গরম আবহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেললেন এক চরম এবং নজিরবিহীন মাস্টার স্ট্রোক। দীর্ঘদিনের চশমা পড়া, প্রোটোকলে বাধা পেশাদার আমলাতন্ত্রের দিন শেষ করে পায়ে হেঁটে সরাসরি বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়লেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার, অত্যন্ত ঘাঘু এবং ঝানু রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। আর সীমান্তে এসেই দুই দেশের কাঁটাতারের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে চমৎকার বাংলায় বললেন, আমাদের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। এই লাইনটি দীনেশ ত্রিবেদীর কোনো তৈরি করা লাইন নয়। লাইনটি আছে দুই বাংলার বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার গাওয়া শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত গানের অংশে। আর ঠিক এই একই লাইনে ওপারে পুরো বাংলাদেশ জুড়ে তোলপাড়। জামায়াত আমির নিজের ফেসবুক ওয়ালে এর দীর্ঘ ব্যাখ্যা চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন। ঢাকার মূলধারার মিডিয়াগুলো দিনরাত এক করে প্রাইম টাইমে টকশো বানাচ্ছে। থিঙ্ক ট্যাঙ্কগুলো চুলছেরা বিশ্লেষণে বসেছে। এক কথায় দিল্লির এই এক চালে ওপার যেন পুরোপুরি অস্থির হয়ে উঠেছে। কিন্তু কেন এত চিরবিরানি বা ভয় বাংলাদেশিদের? কি লুকিয়ে আছে দীনেশ ত্রিবেদীর এই আবেগঘন বার্তার আড়ালে? বলবো সবটাই। ভূ রাজনীতিবিদের সমস্ত গোপন সমীকরণ আজ ডিকোড করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একটা নির্মম অথচ বাস্তব সত্য শুনবেন। দীনেশ ত্রিবেদীর এই নিযুক্তি বা সীমান্ত সফর নিয়ে ভারতের মূলধারার গণমাধ্যমে কিংবা দিল্লির টলিয়েন জোনের সাধারণ মানুষের কাছে কোনো বড় আলোচনাই নেই। ভারতের মিডিয়া ব্যস্ত নিজের গতিতে, দিল্লি চলছে তার চেনা ছন্দে। অথচ ওপারে এটি এখন সবথেকে বড় নিউজ। ওপার বাংলার এই তীব্র অস্থিরতায় কিন্তু প্রমাণ করে দেয় ইতিহাস আর ভূগোলের নির্মম বাস্তবতায় বাংলাদেশের পুরো নীতি, জাতীয় রাজনীতি আর অস্তিত্ব আসলে ভারত কেন্দ্রিক হতে বাধ্য হয়েছে। ভারত আজ কেবল দক্ষিণ এশিয়ার পরাশক্তি নয়, গ্লোবাল সাউথের কণ্ঠস্বর এবং একটি বিশ্বশক্তি। আর ঠিক এই কারণেই মোদী সরকার এবার কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা আমলাকে পাঠিয়েছে একজন হেভিওয়েট পলিটিশিয়ানকে, যিনি ডে ওয়ান থেকে স্পষ্ট করে দিয়েছে ভারত শান্তিপূর্ণ সহাবস্থান চায়, কিন্তু নিজের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম অন্যায্য ছাড় কিন্তু মেনে নেবে না। এতদিন ভারতে হাই কমিশনার বা বড় দূত হিসেবে যারা বাংলাদেশে গেছে তারা ছিলেন সাউথ ব্লকের নিয়মকানুন ও আইনি বেড়াজলে বাধা পেশাদার আমলা। কিন্তু বর্তমান বাংলাদেশ ক্ষমতার অলিন্দে যে নতুন এবং জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তা ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে বিশ্বস্ত চালটি চেলেছেন। দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ নাম নয়, তিনি ভারতের একজন অত্যন্ত অভিজ্ঞ এবং ঝানু রাজনীতিবিদ। মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ পর্যায় থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিকে খুব কাছ থেকে পরিচালনা করেছেন এবং বর্তমানে বিজেপির সেই কোর থিঙ্ক ট্যাঙ্কের অংশ, যারা সরাসরি প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বসে ভারতের রণনীতি ঠিক করে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তিনি জাতিগতভাবে গুজরাটি হলেও বহুদিন তিনি কলকাতায় থেকেছেন। চমৎকার ও সাবলীল বাংলা বলে, রবীন্দ্রনাথ নজরুল বোঝেন এবং বাঙালি মনস্তত্ত্ব তার নখদর্পণে। অর্থাৎ ওপার বাংলার আবেগ আর রাজনীতির পালস তিনি আমলাদের থেকে অনেক বেশি বোঝেন। ভারতের স্ট্র্যাটেজিক সার্কেল থেকে এই বিশেষ অ্যাপয়েন্টমেন্টের আসল মানেটা কি? এর মানে হলো দিল্লি এবার প্রোটোকলের ফর্মালিটি ভেঙে সরাসরি মাঠে নেমে প্র্যাকটিক্যাল ডিলিং করবে। একজন ঝানু রাজনেতা হিসেবে দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের নব্য ক্ষমতার অলিন্দে থাকা বিএনপি থেকে শুরু করে জামায়াত কিংবা যে কোনো উগ্রপন্থী ও মাঠের রাজনৈতিক শক্তি সবার অন্দরমহলে সরাসরি হানা দেওয়ার এবং কথা বলার ক্ষমতা রাখেন। ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসি সবসময় একটা সুনির্দিষ্ট নীতি মেনে চলে। আমরা প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বা পিসফুল কোএক্সিস্টেন্স চাই।
ভারত চায় ওপার শান্ত থাকুক, কারণ প্রতিবেশী রাষ্ট্র স্থিতিশীল থাকলে ভারতের নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধি মসৃণ হয়। কিন্তু মাথায় রাখবেন, এই শান্তির অর্থ এই নয় যে ভারত নিজের জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কিংবা সীমান্ত সুরক্ষার জায়গায় ওপারকে কোনো রকম অন্যায্য ছাড় দেবে। ওপারের সাম্প্রতিক ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই ওখানকার কিছু উগ্রপন্থী মহল এবং বুদ্ধিজীবীদের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে ট্রানজিট বন্ধের হুমকি দিয়ে বা সীমান্ত নিয়ে ভারতকে চাপে ফেলে অনেক কিছু আদায় করে নেওয়া যাবে। কিন্তু দীনেশ ত্রিবেদী প্রথম দিন থেকেই বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে তাদের সেই চাতুরির বেলুন পাঞ্চার করে দিয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছে দিল্লি কোনো ব্ল্যাকমেল বা চাপের মুখে মাথা নুয়াবে না। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফকে করা অবস্থান কিংবা ভারতের ভেতরের অবৈধ নাগরিকদের চিহ্নিত করার যে অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া, সেখানে ভারত 1 ইঞ্চিও পিছু হটবে না। ওপার থেকে যদি কেউ মনে করে থাকে সীমান্তে ভারতের পুশিন বা জিরো টলারেন্স নীতিকে তারা বদলে দেবে, তবে তারা ভুলের স্বর্গে বাস করছে। ভারতের বার্তা ক্লিয়ার ক্রিস্টাল। আমরা অর্থনৈতিক সহযোগিতার হাত মেলাতে পারি, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম ব্ল্যাকমেল বা সস্তা আবেগ বরদাস্ত করব না। নতুন দিল্লির সাথে ঢাকার সম্পর্কটা এখন আরও পুরনো আবেগের ফ্রেমে চলবে না। সম্পর্কটা চলবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, র্যাশনাল এবং গিভ অ্যান্ড টেক ভিত্তির উপর। ওপার বাংলার নীতি নির্ধারক আর উগ্রপন্থী বুদ্ধিজীবীদের একটা কঠিন এবং ভৌগোলিক সত্য খুব ভালো করে হজম করে নিতে হবে। বাংলাদেশের মানচিত্রে 3 দিকেই ভারতের সীমান্ত, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর, যেখানে ভারতীয় নৌবাহিনীর একচ্ছত্র দাপট। এই ভূগোল বা মানচিত্র তো আর বদলানো যাবে না। দীনেশ ত্রিবেদীর নিয়োগ এবং তার একটা সাধারণ বক্তব্য নিয়ে ওপারে যে পরিমাণ মিডিয়া ট্রায়াল বা রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে, তাতে কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশের পুরো নীতি, অর্থনীতি আর ভূ রাজনৈতিক অস্তিত্ব আসলে ভারত কেন্দ্রিক হতে বাধ্য হয়েছে। ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি। ভারতের এই বিশালত্বকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগকে তোয়াক্কা না করে কিংবা উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা নষ্ট করার কোনো রকম হঠকারিতা বা মিসঅ্যাডভেঞ্চার যদি ওপার থেকে করা হয়, তবে তার চরম অর্থনৈতিক ও রাজনৈতিক মাসুল ওপারকেই দিতে হবে। তাই নিজেদের ভালো চাইলে ঢাকাকে আচরণে চাতুরি বাদ দিয়ে পরিপক্ক ও যৌক্তিক হতে হবে। দীনেশ ত্রিবেদী যখন সীমান্ত পার হয়ে 2 দেশের যৌথ সম্ভাবনার কথা বললেন, তিনি ভারতের 140 কোটি আর ওপারের 20 কোটি মিলে 160 কোটির এই বিশাল আঞ্চলিক শক্তির কথা বলছেন। কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা বিষয় খেয়াল করেছেন কি? তিনি তার পুরো দীর্ঘ বক্তব্যে একবারের জন্য সার্ক শব্দটা ব্যবহার করেননি। কিন্তু কেন? কারণ সার্কের মঞ্চ মানেই সেখানে পাকিস্তান নামের একটা ফ্যাক্টর লুকিয়ে থাকে। আর ভারতের বর্তমান ফরেন পলিসি অত্যন্ত আগ্রাসী এবং স্পষ্ট। যেখানে সন্ত্রাসবাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষক পাকিস্তান থাকবে, সেই আঞ্চলিক মঞ্চকে ভারত কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। দীনেশ ত্রিবেদী সার্ককে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঢাকাকে ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন, দিল্লি যা ডিল হবে তা হবে সম্পূর্ণ দ্বিপাক্ষিক। ওপার যদি মনে করে থাকে যে তারা পাকিস্তানের পুরনো লাইনে হেঁটে গাজওয়াল তুল হিন্দের জিগির তুলে কিংবা অন্য কোনো তৃতীয় আন্তর্জাতিক আঞ্চলিক শক্তির ওপর ভর করে দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দেবে, তবে দীনেশ ত্রিবেদীর এই একটি নীরব স্ট্রাইক তাদের সেই স্বপ্নকে গুড়িয়ে দিয়েছে। দিল্লি সাফ জানিয়ে দিয়েছে, বেশি স্মার্টনেস দেখানোর চেষ্টা ভারতের দরবারে আর খাটবে না। দীনেশ ত্রিবেদীর এই বর্ডার মিশন আসলে ওপার বাংলার নীতি নির্ধারকদের জন্য একটা ফাইনাল ওয়েক আপ কল। এখন দেখার বিষয় নতুন এই রাজনৈতিক দূতের কড়া এবং বাস্তবসম্মত বার্তা ওপারে কত দ্রুত অনুধাবন করতে পারে, নাকি চাতুরির রাজনীতি করে নিজেদের আরও বড় সংকটে ফেলবে তারা। ভারতের এই কড়া, কৌশলী এবং আগ্রাসী স্ট্র্যাটেজিক চাল নিয়ে আপনার কী মতামত? মোদির এই রাজনৈতিক মাস্টারস্ট্রোক কি ওপার বাংলাকে সঠিক রাস্তায় আনতে পারবে? জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।